আসসালামু আলাইকুম সবাইকে, আমি সৈকত লাইফ ইন ইউরোপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আমার তৃতীয় ব্লগটি নিয়ে সেন্ট মার্টিন ট্যুরের। তো আজকে আমরা সেন্ট মার্টিন থেকে কক্সবাজার আবার ব্যাক করতেছি। অনেক ভালো লাগলো সেন্ট মার্টিনটা, আমরা সবাই অনেক এনজয় করছি। তো আজকে রাত্রে আবার আমরা কক্সবাজারে একই হোটেলে থাকবো নিসর্গতে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এবার আমরা ট্রেনে করে যাব, যেহেতু নতুন ট্রেন সার্ভিস চালু হয়েছে এবং আমরা ট্রেনের টিকিটটা অনেক কষ্ট করেই পেয়েছি। তো ট্রেন সার্ভিসটা কেমন এটা দেখবো আমরা, আশা করি আপনারাও এনজয় করবেন আমাদের সাথে। সত্যি ওয়াও, ও নাইস, রিয়েলি রিয়েলি নাইস। সবাই এই গাংচিলগুলো কি খাওয়ানোর জন্য অনেক কিছু ছুড়ে মারে। তো লাইক জিনিস পাইলেই একমাত্র দেখলাম যে ক্যাচ করতে পারে আর খাইতে পারে। আমরা বিস্কুট টিস্কুট মারতেছিলাম, ওগুলো ম্যাক্সিমামগুলো তাড়াতাড়ি পানিতে পড়ে যাচ্ছিল আর ওরা ধরতে পারতেছিল না। আর হালকা কেক বা পপকর্ন যারা মারতেছে ওগুলো ক্যাচ করতে পারে। তো কিচ্ছুটা অনেক বেশি মজা পাইতে দেখে। একটা পাখি আর একটা সৈকত না, ভালো দিচ্ছে। চিপস চালা ভালো, তখন চিপস দিত না, মানা ওরা বলতেছে চিপস খাওয়া যায় নাকি সমস্যা। পরে প্যাকেটটা এমনি ধর, প্যাকেটটা এমনি ধর, প্যাকেটটা ধর, প্যাকেট এবার বালি হাতে তাকাও, এদিকে তাকাও, তাকাও, বাবার দিকে তাকাও। তো জাহাজের ভিতর সিটগুলোর টিকিটের টাকা আসলে মানুষ শুধু শুধু দেয় না, কেউই সিটে বসতে চায় না, সবাই চায় যে সুন্দর এই দৃশ্যগুলো দেখতে পারে। তো জাহাজের উপরে নিচে আর নিচেও কিছু জায়গা আছে, আপনার নিচে ইচ্ছা করলে একদম পুরো পানির কাছ থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারবেন। তো ওইখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু ভয় লাগে কি কখন পড়ে যায়, কারণ দরজাটা ওদের খোলাই রেখে দেয় আর ওখানে কোনো বর্ডার। তো সবাই মানে উপর দিকে চলে এসে যেখানে গ্রিল আছে এখানে তারা বাচ্চাদের সাথে এনজয় করতে পারে। আর সেন্ট মার্টিন থেকে যখন ফিরবেন কক্সবাজার দিকে, তখনকার দৃশ্যগুলো আপনার কাছে বেশি ভালো লাগবে, কারণ তখন গোধূলির ঠিক আগে বা বিকালের যে আগে যে সমুদ্রের মধ্যে যে ভিউটা সেটা আসলে বেশি সুন্দর। আর আপনারা যখন সবসময় আসবেন তখন আসবেন হয়তো দুপুরের দিকে, তখন ভরা রোদ থাকে, আপনার ওয়েদারও একটু গরম থাকে, প্লাস মানে ভিউটা এত সুন্দর আসে। অতিরিক্ত রোদে থাকার কারণে দূরের দৃশ্যগুলো ঠিক মতো দেখা যায়। আর সন্ধ্যার দিকে বাতাসটা থাকে অনেক ঠান্ডা, যাদের একটু ঠান্ডা প্রবলেম আছে তারা অবশ্যই এটা খেয়াল করবেন।
আর ঢেউটার পরিমাণটাও একটু বেশি থাকে। তবে আমরা যেদিন আসছি সেদিন আসলে যেদিন গেছিলাম এবং যেদিন আসতেছি সমুদ্র খুবই শান্ত ছিল, খুবই সুন্দর ওয়েদার ছিল। তো আমরা সবাই খুব সুন্দর এনজয় করছি। আর এটা হলো সূর্য ডুবার আগের ঠিক অসাধারণ একটা ভিউ, যেটা আমার সৌভাগ্যতে আমি ক্যাপচার করতে পারছিলাম, কারণ আমি আসলে তখন চাচ্ছিলাম যে নিচে চলে উঠতে সবার সাথে কথা বলতে ফ্যামিলি। তো পিছনের জন্য আবার যেন উপরে উঠে আসলাম, তো এসে দেখি যে ভিডিও তো মিস হয়ে যাচ্ছে। এর আগের দিন সূর্যাস্তর সময় সেন্ট মার্টিনে, যেটা অনেক অসাধারণ একটা ভিউ, সেটা আমি মিস করে ফেলছিলাম, কারণ ওই টাইমটাই আমি কেমন জানি হোটেলে গেছিলাম। তো সম্ভবত ডিনারের জন্য কথা বলতে গেছিলাম। তো এখানে বিল করবে বা যা যা করতে চায়, তো ওটার জন্য আমি প্রিপারেশনের জন্য গেছিলাম আর ভুলে গেছি যে এদিকে সূর্যাস্তর সময়টা চলে যাচ্ছে। পরে বেরোতে সূর্যাস্ত অলরেডি হয়ে গেছিলো, শুধু গোধূলিটাই আমি দেখতে পাচ্ছি। তো অনেক সুন্দর কিছু স্মৃতি মুহূর্ত জমা নিয়ে আমরা চলে আসলাম সেন্ট মার্টিন থেকে আবার টেকনাফে। তো এটা হচ্ছে টেকনাফে জাহাজের জেটিতে আসার ঠিক আগের মুহূর্তে। তুই কোন একটা ইসে আছিস, কি জানি বলে, পানামা খালে আছিস। তো আমাদের পিছিয়ে পিছিয়ে আরো 3টা না 4টা জাহাজ আসতেছিল। তো এই মোড়টাতে সবাই দেখার জন্য চলে আসে, কারণ এই সময় জাহাজগুলা মোড় ঘুরায়, এখান থেকে ঘুরে প্রতিটা জাহাজ জেটির সাথে ওরা অ্যাটাচ করে। তো এটা দেখার জন্য অনেক মানুষ তীরে এসে দাঁড়ায় থাকে, আর জাহাজের মানুষরাও সবাই অস্থির হয়ে গেছিল যে এই মোমেন্টটা ধরার জন্য কেনা। আর অনেকে তাড়াহুড়ো করে শুরু করে দেয় যে লাগেজ নামার জন্য, বাট এটা আসলে একটু বেশি হেক্টিস হয়ে গেল। তো এখানে আমরা অনেক ফান করতেছিলাম রাসেল নিয়ে। তো রাসেল অনেক ফান করে আমাদের সাথে সবসময়। তো আমরা একটু পরেই নেমে যাব, জাহাজ থামার সাথে সাথেই আমরা চেষ্টা করব তো নেমে যাওয়ার জন্য, কারণ আমাদের হোটেলটা এখন আমরা কনফার্ম আসলে করিনি। আমরা বলে আসছিলাম কিন্তু আমরা কনফার্ম করতে আসলে ভুলে গেছিলাম। আর এখানে আসার পর মনে হলো এখন অনেক দেরি হয়েছে, আমরা গিয়ে এখানে কথা বলবো, নেগোশিয়েট করে দেখবো আরো কিছু কমানো যায়। এই জন্য আসলে কোচি বেস্ট। তো ওকে আমরা সবসময় আগে পাঠাই দিই যে তুই যা কথা বল, কারণ আমরা শুধু নাইটটুকু স্টে করবো, সকালে তো আমরা চেক আউট করবো খুব দ্রুত। শুধু রাত্রে থাকার জন্য হয়তো ওরা আমাদের আরো কিছু প্রাইস কমাইতেও পারে। আমাদের প্ল্যান ছিল ডিনার করবো, আমরা হোটেলে পৌঁছানোর পর আবার বেরো ডিনার করবো, কিন্তু বাচ্চাদের খিদা লেগে গেছে সবার, যদিও বেশি রাত হয়নি, 6:30টার মতন হয়তো বাঁচতেছিল। আর তো আমরা ডিসিশন নিলাম যে মিডল অফ দ্য ওয়ে কোরাল স্টেশন নামে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে খাওয়া দাওয়া খুবই ভালো, ওখানে নামার জন্য সবাই এগ্রি করলাম। তো চলে আসলাম আমরা কোরাল স্টেশনে। এখানে আমাদের গাড়িটা তো চলে আসছে, কিন্তু আমাদের সাথে আরেকটা গাড়ি ছিল, তারা আসলে বুঝতে পারেনি আমরা কোথায় থামছি, ওরা সামনে চলে গেছে অনেক দূর। তো এখন ওদের জন্য ওয়েট করতেছি আমরা বাইরে। আর ঠিক কোরাল স্টেশনের অপোজিটেই আরেকটা বিচ, তো ওইখান থেকে এই যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। প্লাস রেস্টুরেন্টের সুবিধা ছিল যে একদম পুরো মেইন রোডের উপর থাকার কারণে আপনাদের সময় বেশি একটা নষ্ট হবে না, আপনারা জাস্ট পার্ক করে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। আর ওদের একটা প্রবলেম, ওরা অনেক লং টাইম নেয়, যে কোনো কিছু অর্ডার করলে মিনিমাম 25 থেকে 30 মিনিটস অ্যাটলিস্ট আপনাদের লাগবে। আর যেহেতু আমরা বেশি ছিলাম, তো আমাদের জন্য টেবিল সেট করতে করতে ওদের সঙ্গে লাগছে, যদিও টেবিলগুলো ফাঁকাই পড়েছিল, তারপরে ওরা বলতেছিল
যে আমাদের করতে হবে, সময় লাগবে। তো আপনারা যদি অর্ডার করেন সবাই খাবারগুলো সাথে সাথে অর্ডার করবেন। আমরা ইন্ডিভিজুয়ালি অর্ডার দেওয়ার কারণে হয়েছে কি একটা খাবার আসছে আরেকটা খাবার আসছে, এই হয়েছে সবাই একসাথে খাওয়া পাইনি। তো রেস্টুরেন্টের এমনি মান খুবই ভালো, বাচ্চাদের জন্য খেলার জায়গা রাখছে ওরা, প্লাস টয়লেটের সিস্টেমটা খুব ভালো, মানে ইকো টয়লেটের মতন ব্যবস্থা করছে। বসার জন্য ছোট ছোট সুন্দর করে দিচ্ছে চেয়ার। খাওয়ার অর্ডার করছি আমরা প্লাস 40 মিনিট প্লাস প্লাস আরও বেশি হবে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি খাওয়ারের ওয়েট করতে করতে জানলে যেতেছে, অথচ খাওয়ারের কোনো মানে খবরই নেই। তো তাদের আসলে অনেক টাইম লেগে গেছে খাওয়ার রেডি করতে। খাওয়া দাওয়া করে নিলাম আমরা খুব দ্রুত। ওদের শেক এবং ড্রিঙ্কসের আইটেমটা বেশি ভালো বলবো আমি। আপনারা যদি অথেন্টিক কোনো বাংলাদেশি খাওয়া অর্ডার করতে চান সেটা আসলে ভুলাইতে হবে। আমরা করছিলাম মানে একটা ডিশ, সেটা খুব একটা ভালো লাগে নাই, তাও বাকি অন্যান্য ডিশগুলো ভালো ছিল। খাওয়া দাওয়া ওয়াশরুমের কাজ শেষ করে আমরা হোটেলে চলে গেলাম খুব দ্রুতই। আর পরের দিন সকালেই কিছু করার ইচ্ছা ছিল যে একটু সকাল সকাল ঘুমের থেকে উঠে হয়তো বিচে গিয়ে একটু দৌড়াদৌড়ি করবো, একটু অ্যাক্টিভিটি যদি কথা করবো। আর মেইন জিনিস যেটা সেটা হলো আমাদের ওয়াইফরা তাসলিমা আর কোচির ওয়াইফ শিবলি ভাবি তারা প্যারাসেলিং করবে। তো তারটা দেখে যদি একটু সাহস পাই তাহলে আমরাও করবো মেবি। সিস্টেমটা ভালো করছে না, দেখা যাক। একদম পুরো ন্যাচারাল রাখছে। তো কালকে দেখা হবে সকালবেলা। গুড নাইট। একটা মাছ ধরার ভিডিও। তো নাস্তা করেই বের হয়ে গেছি আমি, কোচি, তাসলিমা আর রাসেল বিচে হাঁটাহাঁটি করার জন্য। আর সবাই তখন হোটেলেই ছিল, ঘোরাঘুরি করতেছিল। তো এখানে আমি কোচি আর রাসেল আমাদের ছোটবেলার একটা খেলা রিপিট করতেছিলাম, সেটা হলো যে চারা টাইপের যে ইটগুলি থাকে, এটা ব্যাংলাফের মতন বলতাম যে কে কটা ব্যাংলাফ খাওয়াইতে পারে। তো এখানে আমরা ব্যাংলাফের একটু প্র্যাকটিস করে নিলাম যে আমরা কতটুকু মনে রাখতে পারছি জোড়াটা। এই দেখুন আমারটা 4টা ডক খেয়ে গেছে, 4টা লাভ দিছে। তো কোচি সম্ভবত ভুলে গেছিল, ও খালি গোল গোল মাটি ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল, যেটা আসলে এত ভারী হওয়ার কারণে এখানে পড়ার সাথে সাথে ডুবে যেতেছে। আমরা তিনজনই অ্যারাউন্ড 40+, বাট আমাদের কাণ্ড কারখানা দেখে কেউ বলবে না যে আমাদের বয়স 40 হয়েছে। তো আসলে এখনো আমাদের ম্যাচুরিটি লেভেল অবশ্যই হয়েছে, কিন্তু আমরা যখনই একসাথে হই তখনই আমরা আবার সেই শৈশবে চলে যাই। সেই মজারই কিছু কিছু অংশ আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন। আমরা এখনো আগের মতোই দুষ্টামি করি। তো কিছু তো সামনে না যেতেই দেখলাম যে জেলেরা জাল টেনে উঠানোর চেষ্টা করতেছিল এবং অনেক হার্ড মনে হচ্ছিল। তো আমরা গিয়ে দেখলাম যে কতটা হার্ড হইতে পারে। তো বুঝলাম যে কি পরিমাণ কষ্ট আমাদের জেলেরা করে এবং তারা এই মাছগুলি ধরে জীবিকা নির্বাহ করে। আমরা 1 মিনিট টানতেই আমাদের হাত ব্যথা। তারপর আমরা 2-3 মিনিট ট্রাই করছি ওদের সাথে, কতটুকু হেল্প করতে পারছি জানি না, বাট চেষ্টা করছি কিছুটা হইলেও যেন আমরা হেল্প করতে পারি। তো আমাদের সাথে দেখা দেখি আরও একজন ভাই চলে আসলো, সেও হেঁটে যেতেছিল। তো তারাও চেষ্টা করছে, কিন্তু আসলে এত কঠিন যে হাত পুরা ব্যথা হয়ে লাল হয়ে যাচ্ছিল আমাদের। তো আমাদের জেলে ভাইদের জন্য আসলে অ্যাকচুয়ালি একটা স্যালিউট দেওয়া উচিত, তারা কি কষ্ট করে। এবং এখানে একজন ভাই বলতেছিল যে ভাই এটা আমাদের সারাদিনকার কাজ, আপনারা একটু টাইম এই অবস্থা। তখন আমরা বুঝতে পারছি যে আসলে আলহামদুলিল্লাহ যে আমরা কি অবস্থায় আছি, আমরা যেন শুকরিয়া আদায় করি হচ্ছে কত কঠিন কষ্ট করে মানুষরা তাদের জীবন এখানে লিড করতেছে। আর কি বলবো, এই মাছগুলাই তারা যখন বাজারে বিক্রি করতেছে অনেক অল্প দামে, আর এই সিন্ডিকেটরা এই মাছগুলোর দাম অনেক বাড়ায়। ইভেন আমরা যখন গ্রিল করতে গেছিলাম তো আমাদের কাছ থেকে অনেক বেশি প্রাইসে নিচ্ছে, অথচ তারা হয়তো 50%-এরও কমে তারা সেল করতেছে। তো আমাদের অনেক বেটার হতো কোনো মিডলম্যান না হয়ে আমরা যদি ডিরেক্ট জেলেদের কাছ থেকে মাছ কিনতে পারতাম। তো নেক্সট টাইম যখন আসবো ইনশাআল্লাহ আমরা প্ল্যান করছি জেলেদের কাছ থেকেই নিব মাছ, যেভাবেই হোক। তারা যখন ফ্রেশ মাছ হবে, একটা ফ্রেশ মাছও পেলাম, আর প্লাস কি বলে তাদেরও অনেক হেল্প হবে। আমরা ওই বাজার প্রাইসেই তাদের কাছ থেকে কিনতে চাই।
তো জেলেতে হেল্প করার পর কোচির ভিতরে শয়তানি বুদ্ধি চলে আসছে। তো যাওয়ার সময় আস্তে করে আমার পিছনে মুছে চলে যেতেছিল, মানে অভ্যাস যায় নাই আর কি। তো অনেক উপকার করার পর ভাবলো যে একটু কারো অপকার করা যায় নাকি দেখা যাক। তো তার মাথায় শয়তানি বুদ্ধিটা আসছে, কয় আয় চল এবার আমি আর তুই মিলে রাসেলের কোনো ধাক্কা ধুক্কা মেরে ফেলাই দিই। আর রাসেলও কম পাগলা না, তো ও দৌড়ানো শুরু করছে ওরে পুরো বালু দিয়ে। এর 5-10 মিনিট পর আমাদের হাঁটতে হাঁটতে রাসেল আবার ভুলে গেছে যে ওর সাথে কি হয়েছে। তো আবার কিছুক্ষণ পর আবার আমার সাথে কুচি একত্র হইয়া বললো যে চল আবার ধাক্কা টাক্কা দিই, একটা ভালো লাগতেছে না। মাঝখান দিয়ে আমার নতুন জামাটা পুরো শেষ। যাই হোক, আমরা চলে আসলাম প্যারাসেলিং এর এখানে তাসলিমা আর ভাবিকে নিয়ে। তো ভাবি আর তাসলিমা প্যারাসেলিং এর জন্য এখানে আসছে ইনানি বিচের কাছাকাছি, কিন্তু এখান থেকে ওরা নিয়ে যাবে আরেকটা জায়গায় ওই বাইকে করে। তো যারা প্যারাসেলিং এর জন্য যাবে শুধু তাদেরকে ওরা নিয়ে যাবে, আর বাকি যারা সাথে থাকবে তাদেরকে নিজেদেরই যেতে হবে। তো আমরা ওদেরকে উঠাই দিয়ে দৌড় দিলাম আর কি, আমরা পিছে পিছে, আমি কুচি আর ভাতিজা মিলা। তো প্যারাসেলিং এর জন্য আসলে ওরা 2000 টাকা করে নেয় নর্মালি, আর আপনি যদি পানিতে টাচ করতে চান পাটা তাহলে আপনার ওরা নিবে 2500 টাকা। তো 500 টাকা বেশি শুধু একটু পানিতে টাচ করানোর জন্য, এটা ফালতু একটা সিস্টেম। আপনার 2000 টাকাই করবেন, ওটাই এনাফ। আমি আর কুচি এখানে পৌঁছানোর আগেই ওদিকে তাসলিমারে ওরা প্যারাসুট ট্যারাসুট পরাই দিছে। তো উড়াবে এই সময় গিয়ে আমরা দাঁড়াইছি, বলছি না ভিডিও করতে হবে, থামো তোমরা। ওদিকেও ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে ফটোগ্রাফাররা, তো তাদের সাথে নেগোশিয়েট করে নেবেন। তো প্রথমে 1000 টাকা করে দিতেছিল পার পার্সন। তো দামাদামি করার পর শেষ পর্যন্ত আমরা 300 না 400 টাকা দিয়ে এই দুজনটা করেছি। তো আপনারাও দামাদামি করে নিতে পারেন। তো সিজনের সময় গেলে হয়তো তারা কমাবে না, না হলে আপনি কমাতে পারেন। আর তাছাড়া আমাদের সাথে ড্রোন ছিল, আমার ভিডিও ছিল, আমার ক্যামেরা ছিল, দুইটা তো ছিলই। তো আমি আমার ড্রোন সেট আপ করানোর আগে দেখি ওরা সবকিছু পড়া ফেলাইছে, ওর জন্য রেডি। তো আমি আমার ড্রোনটা দিকে ঠিক করতেছি, আর ওদিকে ওকে নিয়ে যাচ্ছে। আর এখানে একটা মজার ঘটনা ঘটছে, এটা একটু পরে আপনারা দেখতে পারবেন। উঠার আগে ওরা অনেকক্ষণ ইনস্ট্রাকশন দিয়ে নিবে, যদিও খুব একটা মানে কার্যকর হবে নাকি জানি না, কারণ ওদের প্যারাসুটের অবস্থা দেখলাম খুব একটা ভালো নয়, এক সাইডে আবার ছিঁড়াও আছে। তো বললো যে না, এটা ছিঁড়েই নাকি থাকতে হয়। তো ওদের প্রিপারেশন দেখাই আমার ভয় লাগা শুরু হয়ে গেছে। বেচারি উপরে উঠে গেলে আর ফিরে আসতে পারে নাকি কে জানে, দোয়া করবেন। এছাড়া ওদিকে কয়েকটা ছেলের জাইলে টাইপের ছেলে, তো ওদেরকে বলে রাখছি যে দেখ নৌকা যেহেতু আছে তোর রেডি থাকিস, ছিঁড়ে বিড়ে গেলে যদি টোকায় পাই চেষ্টা তো করতে হবে। আর বলছিলাম না একটা মজার ঘটনা ঘটছে, সেটা হলো একটু পরে শুনতে পারবেন আমার বন্ধু কি বলে। শুনলেন তো
বন্ধু করছি, ওরা দিয়েছিলাম ভিডিও করতে, বাকিটা ইতিহাস। সেই ভিডিও প্লে না করেই সে শুধু ক্যামেরা ধরেছিল প্রায় 30 মিনিট। তো কিছু ইম্পর্টেন্ট সিন মিস হয়ে গেছে, যদিও ক্যামেরাম্যানরা করছে কিছু, কিন্তু ওরা শুধু লাস্ট স্টেজটাই করছে। যখন প্রিপেয়ার হচ্ছিল বা যখন ও উঠবে তখন সামনে থেকে করার কথা ছিল 25, তো ওটা মিস হয়ে গেছে। আর এটা হলো উপর থেকে ভিউ। এটা মনে করে নেন যে আপনি যদি প্যারাসেলিংয়ে যান তো আপনার কাছেও ভিডিও সাগরটা এমনই লাগবে। তো ড্রোন থেকে অন্তত আমি না উঠলেও ড্রোনের মাধ্যমে উপর থেকে ভিউটা আমি দেখতে পারছি। যদিও বা ড্রোন থেকেও মানে প্যারাসেলিংয়ে উঠলে আরও বেশি উপর উঠতে পারতাম, আরও বেশি ডিপে যেতে পারতাম। আর আমি আসলে ড্রোনের সেটিংটাও ঠিকমতো করি নাই, যেহেতু আমাকে কোস্টগার্ডটা প্রথম দিকে বলে দিচ্ছিল যে 100 মিটার উপরে যেন না ওঠানো হয়। তো আমিও সেটিংটা ভেবেই রাখছিলাম। তো 500 মিটার পর্যন্ত আমি উপরে উঠাইতে পারতাম, আর প্রায় 10 কিলোমিটার পর্যন্ত আমার রেঞ্জ ছিল। ওদের কারণেই আমি সেটিংসটা 1 কিলোমিটার রাখছিলাম, আর 150 মিটার রাখছিলাম হাই। তো উপর থেকে আর বেশি উপরে আর উঠাইতে পারিনি। সেটিংসটা তখন অবশ্য চেঞ্জ করা যেত, আপনার ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন। যেহেতু এটা শুধু সাগরের ভিউটা আপনি নিচ্ছেন, তো এখানে প্রবলেম হবে না। আপনার মেইন জিনিসটা সেটা হলো যে আপনার যাতে বিচের উপরের দিকে ভিউটা আপনি যাতে বেশি না নেন। পড়ার সময় ওরা এমনভাবে চিল্লাচিল্লি করছে, আমি ভাবলাম যে ছিঁড়ে গেল না, কি হইলো, কোনো প্রবলেম হইলো নাকি না। পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ ঠিক মতো নিচে ল্যান্ড করতে পারছে সে। তো এবার একজন সাহসী নারীর পালা, বাড়িও যাইতেছে। তো এদিকে কোচিং ইনস্ট্রাকশন দিচ্ছে যে কি কি করতে হবে। ওই তখন ইনস্ট্রাক্টর হয়ে গেছে, নিজের তো সাহস নেই, মানে আমারও অবশ্য সাহস নেই। তো বুঝাইতেছে এটা করা যাবে না, এটা করা যাবে না। এদিকে সবাই হাসাহাসি করতেছিল, আর তাসলিমা পিছিয়ে দুটো নিয়ে দাঁড়াচ্ছিল। ওরা এক্সাইটেড ছিল যে ওদের আম্মু এখন ফ্লাই করবে, আর আইয়ান তো ভয়ে চোখ ফিরে ফেলেছে। দিতে হবে, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, হ্যাঁ দৌড় দাও। পানিতে পড়ছো কেন? ঠিক আছে, কেমন লাগে? চেহারা তো চেহারা নাই, চেহারা তো পুরো একদম ভয় নগে। সমস্যা নেই, এবার বলো কেমন ছিল? সমস্যা নেই, অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। সত্যিকারের এনজয়মেন্ট আসলে তাসলিমা ভাবি করতে পারছে। ওরা ফ্লাই করে অনেক মজা পাইছে। তো ওদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে যখন শেয়ার করছে তখন আমরা একটু পথ পাইছি, বাট তারপর সাহস যোগাইতে পারি নেই, যে আর সময়ও ছিল না ওটার। আসলে আমাদের প্রায় 2 ঘন্টার ভিতর বের হয়ে যেতে হবে, তারপর আবার হোটেল যেতে হবে। হোটেলে যাওয়ার পর আবার একটু ওরা সুইমিং করতে চায় সাথে, তারপর যেতে চায়। তো
তো সব কিছু করে আমরা ট্রেনে উঠে গেছি, খাওয়া দাওয়া শেষ করে খুব দ্রুতই। অসাধারণ একটা ভিউ, গ্রামের ভিউ যেগুলো আসলে এতই সুন্দর লাগে যে এই জায়গার থেকে ফেরত আসার পর আর ঢাকা শহরে ভালো লাগে না আমাদের একটু। আর এত ধুলাবাড়ি ঢাকা শহরে যে আবার আমরা সিক হয়ে যাই। যাই হোক, এই ট্যুরটা আমরা অনেক মনে রাখবো। আর এই ভিডিওগুলোর মাধ্যমেই আমরা আসলে কোনোদিন এই সময়গুলোকে ভুলে যেতে পারবো। আমাদের যখনই ভুলে যাওয়ার কিছু মুহূর্ত চলে আসবে তখনই আমরা এই ভিডিওগুলো যদি দেখি তাহলে আবার আমরা আমাদের পুরোনো সেই মজার দিনগুলো মনে করতে পারবো। তো আর কিছুদিন পরে আমরা হয়তো ব্যাক করবো জার্মানিতে। এই স্মৃতিগুলো শুধু ইউটিউবের ভিতরে রয়ে যাবে আর আমাদের মনের ভিতরে। এরই সাথে শেষ করতেছি আজকে আমাদের শেষ ব্লগটি, কক্সবাজার সেন্ট মার্টিন ট্রিপের। কিছু কিছু ব্লগ মানুষ নিজের জন্য করে, এই ব্লগগুলো আমরা আসলে অ্যাকচুয়ালি আমাদের নিজের জন্যই করছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। কিন্তু এটা আমাদের একটা মেমোরি যা আমরা কোনো সময় ভুলবো না, আর ভুলে গেলেও ওই ব্লগগুলি আমাদের মনে করে দিবে এই সুন্দর স্মৃতিগুলো। শেষ করতেছি আমাদের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আরো সুন্দর সুন্দর মেমোরি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।